দিব্যা নামের এক গৃহবধূ, যার নিজের রুমের মধ্যেই দড়ির সাথে ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া যায়। আপাত দৃষ্টিতে দেখলে এটাকে সুইসাইড মনে হয়, কিন্তু পুলিশ দিব্যার বডি এবং চারিপাশটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার পর জানতে পারে কেউ খুব চালাকির সাথে দিব্যাকে খুন করেছে। তারপর দিব্যার বডিটি দড়ির সাথে ঝুলিয়ে দিয়েছে, যেন সবাই মনে করে দিব্যা সুইসাইড করেছে। গল্পের এক পর্যায়ে মনে হবে খুনি তো ধরা পড়ে গেছে, এটাই দিব্যার আসল খুনি। কিন্তু এরপরই সামনে আসবে নতুন আরো একটা টুইস্ট। এই মুভির গল্পে আপনার কল্পনা যেখানে শেষ হবে, সেখান থেকে আবারও নতুন একটা টুইস্টের শুরু হবে। শেষের টুইস্টটা আপনাকে এমন একটা ঝটকা দিবে যেটা আপনি কখনো কল্পনাও করেননি। সাসপেন্স এবং টুইস্টে ভরপুর এইরকমই এক মুভির গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি তেলুগু ভাষায় মুক্তিপ্রাপ্ত মুভি ব্লাইন্ড স্পট। রাতের বেলা বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ভেতরে দিব্যা নামের একটি মেয়ে তার বাচ্চাকে কুলে করে নিয়ে মন খারাপ করে বসে আছে। এরপরই তার স্বামী জয়রাম বাহিরে বের হতেই দিব্যা এসে তাকে জিজ্ঞেস করে, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? তখন জয়রাম দিব্যার কথার কোনো উত্তরই দেয় না। দিব্যা আরো ভীষণ রেগে যেয়ে বলে, আমাকে কি তোমার মানুষ মনে হয় না? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, অথচ তুমি আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চুপচাপ আছো। জয়রাম তারপরে সে একই রকম ভাবে চুপচাপ হয়ে থাকে, আর ওইদিকে দিব্যা একা একাই বকর বকর করেই যাচ্ছে। এরপরে দিব্যা বলে ওঠে, তোমার নোংরা মনে কি চিন্তা চলছে সেটা কি আমি জানি না? তুমি হয়তোবা কোনো হোটেল বুক করেছো, অথবা কোনো মেয়ের সাথে ঘুরতে যাচ্ছ। দিব্যা যত কিছুই বলুক না কেন, জয়রাম তার কোনো কথার উত্তরই দেয় না। সে দিব্যাকে একটা কার্ড ধরিয়ে দিয়ে বলে, এখানে আমার বন্ধুর নাম্বার আছে, ও একজন সাইকোলজির ডক্টর, ওকে কল দিয়ে ওর সাথে দেখা করো। এটা শুনে দিব্যা বলে, আমাকে কি তোমার পাগল মনে হয়? জয়রাম যখন দিব্যাকে কোনো কিছু না বলে চলে যাচ্ছিল, তখন পিছন থেকে দিব্যা বলে, আজকে তুমি কোন মেয়ের সাথে রাত কাটাতে যাচ্ছ? আর এটা শুনে তাদের কাজের মেয়ে লক্ষ্মী বলে, ম্যাডাম একটু শান্ত হওয়ার চেষ্টা করুন। আর এরপরে দিব্যা এসে লক্ষ্মীকে কষে এক চড় মারে। আর এটা দেখার পর জয়রামও দিব্যাকে একটা চড় মেরে বসে। এরপরই দিব্যা চলে যায় তার নিজের রুমে, জয়রাম তার কাজে চলে যায়, আর লক্ষ্মীও সেখান থেকে চলে যায়। ড্রয়িং রুমে শুধু পড়ে থাকে তাদের বাচ্চাটা। কিছুক্ষণ পরে বাচ্চা ক্ষুধার জ্বালায় কাঁদতে লাগলে লক্ষ্মী এসে বাচ্চাকে কুলে নেয় এবং দোতলায় যে দিব্যার রুমের পাশে দাঁড়িয়ে থেকে তাকে বলতে থাকে, আপনার বাচ্চার ক্ষুধা লেগেছে, ওকে খেতে দিন। কিন্তু দিব্যা কোনোভাবেই দরজা খুলে না। তাই অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পর লক্ষ্মী দরজাটা খুলতেই দেখে দিব্যার নিথর বডিটি ফ্যানের সাথে ঝুলছে। সাথে সাথেই লক্ষ্মী পুলিশ স্টেশনে কল করে। এরপর রাত 2:30 নাগাদ লোকাল থানার এসআই বিক্রম এবং একজন কনস্টেবল তাদের বাসায় আসে। তারপর লক্ষ্মী বিক্রমকে উপরে দিব্যার রুমে নিয়ে যায়। বিক্রম দিব্যার লাশ এবং চারিপাশ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছিল, আর বাইরে বৃষ্টি হওয়ার জন্য মাঝে মাঝে বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতের আলো মেঝেতে পড়তেই একটা কিছু চকচক করে ওঠে। বিক্রম সেখানে যেতেই দেখে মেঝেতে একটা স্টোন পড়ে আছে। এই স্টোনটিকে বিক্রম এভিডেন্স হিসাবে কালেক্ট করে নেয়। এরপর লক্ষ্মীকে জিজ্ঞেস করে, দিব্যা কি বাহিরে গিয়েছিল? তখন লক্ষ্মী বলে, দিব্যা ম্যাডাম খুব একটা বাহিরে যায় না, সারাদিন বাসাতেই থাকে। এরপর বিক্রম আবারও জিজ্ঞেস করে, তুমি কি বাহিরে গিয়েছিলে? তখন লক্ষ্মী আবারও না বলে। দুজনের কথার মধ্যে বিক্রম লক্ষ্মীর গালের দাগটা লক্ষ্য করে। তার মানে দিব্যা যে চড়টা মেরেছিল, সে চড়ের দাগটা বসে গেছে। লক্ষ্মী প্রথমে কিছু বলতে চাইছিল না, কিন্তু পরে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর বিক্রম বলে, জয়রাম এখন কোথায় আছে? আর তুমি দিব্যার বডিটি দেখার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোথায় ছিলে? তখন লক্ষ্মী বলে, জয়রাম স্যার মুম্বাই যাওয়ার জন্য এয়ারপোর্ট গেছে, আর আমি রান্নাঘরে ছিলাম। এরপরই বিক্রম দিব্যা এবং জয়রামের আত্মীয় স্বজনের ব্যাপারে জানতে চায়। তখন লক্ষ্মী বলে, দিব্যা ম্যাডাম অনাথ ছিল, আর জয়রাম স্যারের একটা ছোট ভাই আছে যার নাম আদিত্য। আদিত্য ন্যাশনাল ইনভেস্টিগেশন টিমে কাজ করে। সবেমাত্রই আদিত্য এখানে জয়েন করেছে, কিন্তু এখনো ট্রেনিং অবস্থাতেই আছে। এরপরই এই ইনসিডেন্টের কথা আদিত্যকে কল করে জানানো হয়, আর ওইদিকে কনস্টেবলকে বলে ফরেন্সিক টিমকে কল করে ডাকতে। কনস্টেবল ফরেন্সিক টিমকে কল করে ঠিকানা বলে। এরপর বলে, এখানে একটা সুইসাইড হয়েছে। তখন বিক্রম বলে, এটা সুইসাইড নয়, মার্ডার।
এরপরই আদিত্য বাসায় আসে আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই ফরেনসিক টিম এখনো পর্যন্ত পৌঁছায়নি। আদিত্য দিব্যার বডিটি দেখে বলে দিব্যা কখনোই সুইসাইড করবে না। তখন অবশ্য বিক্রম আদিত্যকে বলে এটা সুইসাইড নয় বরং মার্ডার, কারণ কেউ যখন গলায় ফাঁস দিয়ে মারা যায় তখন তার বডির মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, যার জন্য বডির কালারটা অনেক ডার্ক হয়ে যায়। কিন্তু দিব্যার বডির কালার একদমই ঠিক আছে। আর দ্বিতীয়ত দিব্যার পায়ে একটি ক্ষত আছে যেখান থেকে রক্ত বের হয়েছিল। যদি সে গলায় ফাঁস দিত তাহলে গলায় ফাঁস দেওয়ার জন্য সে যখন টুলে উঠেছিল অবশ্যই সে টুলের উপরে ক্ষত থেকে রক্ত লাগতো, কিন্তু টুলের উপর রক্তের একটা ছিটা ফুটাও নেই এবং দিব্যার গলায় আঘাতের চিহ্নও আছে। আর তাছাড়াও দিব্যা যদি গলায় ফাঁস দিতেই যেত তাহলে শাড়ি অথবা ওড়না দিয়ে ফাঁস দিতে পারত। সে কেন দড়ি অ্যারেঞ্জ করতে গেল? তার মানে খুনি প্রথমে দিব্যাকে খুন করেছে, তারপর যেন সবার কাছে মনে হয় দিব্যা সুইসাইড করেছে, সেজন্য দিব্যার বডিটিকে দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছে। আর এই কথাটা শোনা মাত্রই লক্ষ্মী বলে জয়রাম স্যার ঝামেলা করে চলে গিয়েছিল ঠিকই, কিন্তু তার কিছুক্ষণ পরে সে আবারও ফেরত এসেছিল। আর এরপরে জয়রামকে এয়ারপোর্ট থেকে বাসায় নিয়ে আসা হয়। জয়রাম বলে আগামীকাল আমার খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, আমাকে কেন এয়ারপোর্ট থেকে নিয়ে আসা হয়েছে, আর এখানেই বা কি এমন ঘটেছে? তখন বিক্রম বলে আপনার স্ত্রী মারা গেছে। এটা শুনে জয়রাম দিব্যার রুমের দিকে যেতে চাইছিল, কিন্তু বিক্রম জয়রামকে বাধা দেয়, কারণ বিক্রমের কাছে মনে হচ্ছে এটা মার্ডার আর এখন পর্যন্ত ফরেনসিক টিম আসেনি। সেজন্য যতক্ষণ না পর্যন্ত ফরেনসিক টিম আসছে আর সব এভিডেন্স গুলো কালেক্ট করছে ততক্ষণ পর্যন্ত কাউকে রুমে ঢুকতে দেওয়া হবে না। বিক্রম জয়রামকে জিজ্ঞেস করে এতক্ষণ পর্যন্ত আপনি কোথায় ছিলেন? তখন জয়রাম বলে আমি এয়ারপোর্টেই ছিলাম। তবে বিক্রম জয়রামকে বলে আপনার গৃহকর্মী বলেছে মাঝখানে আপনি আবারও ফেরত এসেছিলেন। জয়রাম বলে হ্যাঁ আমি এসেছিলাম, তবে 2 মিনিট পর আমি আবার ফেরতও চলে গেছি। আমি একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ফেলে গিয়েছিলাম, সেটাই নেওয়ার জন্য আবার ফিরে এসেছিলাম। তবে লক্ষ্মীকে জিজ্ঞেস করলে লক্ষ্মী বলে আমি জয়রাম স্যারকে আসতে দেখেছি ঠিকই, কিন্তু তাকে বেরিয়ে যেতে দেখিনি। এজন্য বিক্রম জয়রামকে সন্দেহ করে। বিক্রম মনে করে হয়তো তাদের মধ্যে আবারও ঝগড়া হয়েছে, আর ঝগড়ার এক পর্যায়ে বিক্রম রাগের মাথায় দিব্যাকে খুন করে ফেলেছে। আর তারপরে এটাকে সুইসাইড হিসেবে দেখানোর জন্য দিব্যার বডিটিকে দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছে। তবে এটা শোনার পর আদিত্য বলে ভাইয়া আসলে সত্যি কথা বলছে কিনা সেটা জানার জন্য আমরা সিসিটিভি ফুটেজ চেক করতে পারি। সিসিটিভি ফুটেজ চেক করলে দেখা যায় জয়রাম সত্যি কথাই বলছে। সে বাসায় এসেছিল ঠিকই, তবে ডকুমেন্ট নিয়ে 2 মিনিট পর আবার চলেও গেছে। আর 2 মিনিটের মধ্যে যদি জয়রাম খুন করেও থাকে তাহলে দিব্যাকে খুন করার পর এই খুনটাকে সুইসাইড হিসেবে দেখানোর জন্য সবকিছু সাজিয়ে দিব্যার বডিটি দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলানো 2 মিনিটের মধ্যে তো কখনোই সম্ভব নয়। তার মানে এই খুনটা জয়রাম নয়, অন্য কেউ করেছে। আর এরপরই সন্দেহর তীর ঘুরে যায় লক্ষ্মীর দিকে। বিক্রম লক্ষ্মীকে জিজ্ঞেস করে তুমি দিব্যার বডিটি কখন দেখেছিলে? লক্ষ্মী বলে রাত 2টার দিকে। আর লক্ষ্মী পুলিশকে কল করেছিল 2:05 বিক্রম আবারও জিজ্ঞেস করে পুলিশকে কল করার আগে কাউকে কল করেছিলে? তখন লক্ষ্মী বলে না। বিক্রম আবারও লক্ষ্মীকে জিজ্ঞেস করে পুলিশকে কল করার পর কাউকে কল করেছিলে? লক্ষ্মী আবারও না বলে। আর এখানে বিক্রমের সন্দেহ হয়, কারণ একজন কাজের লোক যার মালিকের বউ মারা গেছে, আর স্বাভাবিকভাবে কোনো কাজের মহিলা যে বাড়িতে কাজ করে আর সেই বাড়ির মালকিন যদি মারা যায় তাহলে সে তার স্বামী অথবা আত্মীয় স্বজনকে কল করবে, কিন্তু সেটা না করে লক্ষ্মী সরাসরি কেন পুলিশকে কল করলো? আর এটা যখন লক্ষ্মীকে জিজ্ঞেস করা হয় তখন লক্ষ্মী চাপের মুখে পড়ে বলে আমি দিব্যা ম্যাডামের বডিটি দেখার পর জয়রাম স্যারকে কল করেছিলাম, আর জয়রাম স্যারই আমাকে পুলিশকে কল করতে বলেছিল। জয়রামকে এই বিষয়ে জিজ্ঞেস করলে জয়রাম বলে আমাদের বিয়ের পর থেকেই আমাদের দাম্পত্য জীবনে ঝামেলা লেগেই আছে। প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে দিব্যার সাথে আমার ঝগড়া হতো, আর আজকেও দিব্যার সাথে আমার ঝামেলা হয়েছে। আর আমি বাহিরে যাবার সময় তাকে একটা চড়ও মেরেছি। সেজন্য লক্ষ্মী যখন আমাকে কল করে সবকিছু খুলে বলল তখন আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম পুলিশ হয়তো আমাকে সন্দেহ করবে, সেজন্য আমি লক্ষ্মীকে পুলিশকে কল করতে বলেছিলাম। তবে বিক্রম ভাবে একজন কাজের মহিলা নিজেকে বাঁচানোর চেষ্টা না করে সে কেন তার মালিককে বাঁচানোর চেষ্টা করছে।
স্বাভাবিকভাবে যে কোনো মানুষ নিজেকে বাঁচানোর চেষ্টা করে, আর এখান থেকে বিক্রমের মনে সন্দেহ জাগে দুজনের মধ্যে অবশ্যই কোনো না কোনো কানেকশন আছে। আর এরপরই দেখা যায় জয়রামের সাথে আসলে লক্ষ্মীর অবৈধ সম্পর্ক আছে। তার মানে দিব্যা যে জয়রামকে সন্দেহ করত সেটা অকারণে নয়, আসলে জয়রামের চরিত্র খারাপ। আর এরপরে বিক্রমের চোখ যায় সেলফে থাকা একটি ছবির দিকে। ছবিটি দেখতেই লক্ষ্মী বলে এটি জয়রাম স্যারের প্রথম স্ত্রী সরস্বতী আর তাদের একমাত্র ছেলে বিনোদ। বিনোদ দিব্যার পাশের রুমেই থাকে। আর এই কথাটা শোনা মাত্র বিক্রম দৌড় দিয়ে বিনোদের রুমে যায়। আসলে সরস্বতী মারা যাবার পর থেকে ধীরে ধীরে বিনোদ ডিপ্রেশনে চলে যায়, আর তারপর থেকে সে সব সময় রুমের মধ্যেই থাকে, কারোর সাথে তেমন কথাও বলে না এবং রুম থেকে বেরও হয় না। বিক্রম বিনোদের সাথে একটু ক্লোজ হওয়ার জন্য তাকে বলে, আসলে তোমার মা সরস্বতীর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। মায়ের কথা শুনতে বিনোদ বিক্রমের সাথে অনেকটাই ফ্রেন্ডলি হয়ে যায়। এরপর বিক্রম বিনোদকে জিজ্ঞেস করে, তুমি এতক্ষণ সময় ধরে কোথায় ছিলে? তখন বিনোদ বলে, আমি তো আমার রুমেই ছিলাম। আমি রাত 8টার সময় ঘুমিয়ে পড়ি, কিন্তু রাত 10:30টার সময় বাচ্চার কান্নার শব্দে আমার ঘুম ভেঙে যায়। এরপর যখন বাচ্চার কান্না কিছুতেই থামছিল না, তখন আমি বেশ বিরক্ত হয়ে নিচে যাই। আর নিচে যাওয়ার পর আমি লক্ষ্মী অথবা দিব্যা কাউকেই দেখিনি। তারপর আমি আমার রুমে এসে আবার শুয়ে পড়েছিলাম। এটা শোনার পর বিক্রম লক্ষ্মীকে বলে, তোমার কথা মতো তুমি তো বাসাতেই ছিলে, তাহলে বিনোদ যদি 10:30টার সময় নিচে এসে তোমাকে দেখতে না পায়, তুমি রাত 10:30টার সময় কোথায় ছিলে? তখন লক্ষ্মী বলে, এখান থেকে আমার বাড়িটা খুব কাছে, যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর আমার বাড়ির চালটা ফুটো ছিল, তাই বৃষ্টির পানি ভিতরে পড়ছিল কিনা সেটা দেখতেই আমি বাড়িতে গিয়েছিলাম। এখানে লক্ষ্মীর কথা থেকে আমরা এটাও জানতে পারি লক্ষ্মীর একটা মেয়েও আছে যার নাম মানসা। লক্ষ্মী আসলে কতটা সত্যি কথা বলছে সেটা যাচাই করার জন্য কনস্টেবল লক্ষ্মীর বাসায় যেয়ে মানসাকে ডেকে নিয়ে আসে। মানসা আসতে বিক্রম মানসাকে যেটা বলে সেটা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। বিক্রম মানসাকে বলে, তুমি কেন দিব্যাকে খুন করেছো? বিক্রম মানসাকে এই কথাটি বলার পিছনে যথেষ্ট যুক্তি আছে, কারণ দিব্যার রুমের মেঝেতে যে স্টোনটা পাওয়া গেছিল সেটা মানসার কানের দুলের স্টোন ছিল। আর তাছাড়াও মানসার গলায় আঙুলের ছাপ এবং তার নখের মধ্যে ব্লাড আর স্কিন পাওয়া গেছে। বিক্রম ধারণা করছে এই ব্লাড এবং স্কিনটা দিব্যার হবে। সেজন্য মানসার মুখ থেকে সত্যি কথা বের করার জন্য বিক্রম বলে, তুমি তো এখন অনেক ছোট, তাই তোমার যদি সাজা হয় তাহলে তোমাকে অল্প দিনের সাজা দেওয়া হবে, এরপর তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। কিন্তু তুমি যদি খুন করে থাকো আর সেই খুনের দায় যদি তোমার মা নিজের কাঁধে নেয়, তাহলে তোমার মায়ের হয় সারা জীবনের জন্য জেল হবে, নয়তো ফাঁসি হবে। এখন তুমি ডিসাইড করো তুমি সত্যি কথা বলবে না মিথ্যা কথা বলবে। এই কথা শুনতেই লক্ষ্মী বলে, আমি দিব্যা ম্যাডামকে খুন করেছি। কনস্টেবল লক্ষ্মীকে গ্রেপ্তার করতে যাবে, ঠিক তখনই মানসা বলে, আসলে এই খুনটা আমি করেছি। আর এখান থেকে সিন চলে যায় অতীতে। লক্ষ্মী যখন তার নিজের বাড়ি গিয়েছিল তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর ওইদিকে দিব্যার বাচ্চাকে লক্ষ্মী বাসায় একা রেখে এসেছে। সেজন্য মানসাকে বলে, আমি এই দিকটা সামলাচ্ছি, তুই বরং গিয়ে বাচ্চাকে সামলা। তাই সেদিন রাতে মানসা বাসায় আসার পর দেখে দিব্যা উপর থেকে জোরে জোরে লক্ষ্মীকে ডাকছে। যেহেতু লক্ষ্মী ছিল না তাই মানসাই উপরে গিয়েছিল। আসলে দিব্যার হাত থেকে কাচের গ্লাস পড়ে ভেঙে গেছে। কাচের টুকরোগুলো পরিষ্কার করার জন্য সে লক্ষ্মীকে ডাকছিল। মানসা যখন কাচের টুকরোগুলো তুলছিল তখন দিব্যা মানসার উপর ভীষণ রেগে বলছিল, তোদের এই গরিব মানুষের একটা স্বভাব, বড়লোক কাউকে দেখলেই তাদের গলায় ঝুলে পড়তে ইচ্ছে করে। তোদের মা মেয়ের যদি এতই কারোর সঙ্গে শোবার ইচ্ছা থাকে তাহলে তো তোরা প্রস্টিটিউট হতে পারিস, সেই ক্ষেত্রে তোদের শারীরিক চাহিদাও মিটে যাবে আর টাকার চাহিদাও মিটে যাবে। আসলে দিব্যা লক্ষ্মী এবং রাজরামের অবৈধ সম্পর্কের ব্যাপারে জানতো, সেই জন্য সে লক্ষ্মী এবং মানসাকে একদমই পছন্দ করে না। এটা বলেই দিব্যা মানসাকে জোরে একটা লাথি মারে, আর মানসাও ভীষণ রেগে দিব্যাকে একটা চর মেরে বসে। এরপরে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে দিব্যার মাথার পেছনের দিকটা দেওয়ালের সাথে ধাক্কা লাগে এবং দিব্যা সেখানেই অজ্ঞান হয়ে যায়। মানসা অনেক ভয় পেয়ে লক্ষ্মীকে ডেকে নিয়ে আসে। লক্ষ্মী আসার পর দেখে দিব্যা মারা গেছে, আর এরপরে দুই মা মেয়ে মিলে এই সুইসাইডের নাটকটি সাজায়। তবে মানসার কাছ থেকে দিব্যাকে
খুন করার আরও একটি কারণ জানা যায়। লক্ষ্মী 10 বছর ধরে দিব্যাদের বাসায় কাজ করে, আর মানসাও লেখাপড়ায় খুব ভালো ছিল। কিন্তু যখনই স্কুল থেকে মানসাকে জিজ্ঞেস করা হতো তার বাবার নাম কি, মানসা কখনোই তার বাবার নাম বলতে পারতো না। আর এই জন্যই মানসার বন্ধুরা মানসাকে এই বিষয়টা নিয়ে কটাক্ষ করত। একদিন মানসা তার মাকে জিজ্ঞেস করে, আমার বাবার নাম কি? লক্ষ্মী এই বিষয়টা সবসময় এড়িয়ে যেত, কিন্তু সেদিন মানসা নিজের হাতটা কেটে ফেলে। আর এরপরে লক্ষ্মী মানসাকে বলে আসলে তার বাবার নাম রাজরাম। তবে এর সাথে সাথে মানসাকে এটাও বলে, রাজরামই যে তোর বাবা সেটা কাউকে তুই বলবি না। এরপর থেকে মানসা নিজেকে রাজরামের মেয়ে মনে করত। মানসা মনে মনে কল্পনা করত রাজরাম, তার মা এবং সে, তাদের ছোট্ট একটা সুন্দর পরিবার। আর এই বাড়ি এবং বাড়ির সবকিছুই মানসার। আর ওইদিকে মানসা এটাও লক্ষ্য করত দিব্যা তার মায়ের সাথে কতটা খারাপ ব্যবহার করে। আর এই জন্যই ধীরে ধীরে মানসার মনে দিব্যার প্রতি একটা রাগ জন্ম নেয়। আর এই রাগ থেকেই মানসা দিব্যাকে খুন করে বসে। মানসার মুখ থেকে সবকিছু শোনার পর পুলিশ মানসা এবং তার মাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আর ওইদিকে দিব্যার পোস্টমর্টম করার পর ডক্টর বিক্রম আর আদিত্যকে ডেকে পাঠায়। ডক্টর জানায় দিব্যার মাথায় যে আঘাতটা লেগেছিল সেটা খুবই মাইনর আঘাত। এই আঘাতের জন্য কারো কখনো মৃত্যু হতে পারে না, বড়জোর সে অজ্ঞান হয়ে যেতে পারে। তার মানে দিব্যার মাথায় আঘাত লাগার জন্য দিব্যার মৃত্যু হয়নি। আসলে দিব্যার রক্তে এক ধরনের পয়জন পাওয়া গেছে, আর এই পয়জনটার কারণেই দিব্যার মৃত্যু হয়েছে। এটা শোনা মাত্রই বিক্রম আর আদিত্য জয়রামের বাসায় যায়। জয়রাম তখন তার ছেলেকে নাস্তা করাচ্ছিল। বিক্রম জয়রামকে এই কথাটা বলতে বিনোদ ভয়ে আটকে ওঠে আর দৌড় দিয়ে নিজের রুমের মধ্যে যেয়ে লুকিয়ে পড়ে। বিক্রম, জয়রাম এবং আদিত্য কেউ বুঝেই উঠতে পারে না বিনোদ এতটা ভয় কেন পাচ্ছে। তারা রুমের মধ্যে যে বিনোদকে বারবার বের হয়ে আসতে বলছিল, কিন্তু বিনোদ কিছুতেই বের হচ্ছিল না। ওইদিকে বিক্রম রুমের মধ্যে আলমারি চেক করছিল। সে লক্ষ্য করে আলমারির সব পাল্লাগুলোই খুলছে, শুধু একটা পাল্লা খুলছে না। তখন জয়রাম বলে আসলে এই পাল্লার চাবিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পাল্লাতে সরস্বতীর জিনিসপত্রগুলো স্মৃতি হিসাবে রাখা আছে। এটা শোনার পরে বিনোদের চোখ যায় সরস্বতীর ছবির দিকে। ছবিটি নামাতেই দেখা যায় ছবির পিছন দিকে চাবিটি রাখা আছে। চাবি দিয়ে পাল্লা খুলতেই দেখা যায় বিনোদ তার মায়ের স্মৃতিগুলো যত্ন সহকারে রেখে দিয়েছে। আর এখানে সেই বিশেষ শিশিটাও পাওয়া যায়। বিশেষ শিশিটা দেখে বিক্রম জয়রামকে বলে এখানে সরস্বতীর সব জিনিসপত্র স্মৃতি হিসাবে রাখা থাকলেও বিশেষ শিশিটা অবশ্যই স্মৃতি হিসাবে রাখা নেই। তাই বিক্রম চালাকি করে বিনোদকে বাহিরে বের করার জন্য জয়রামকে বলে এটা আসলে বিশেষ শিশি না অন্য কিছু, আপনি একটু খেয়ে আমাকে প্রমাণ দেন। যখনই জয়রাম বিশেষ শিশি থেকে বিষটা খেতে যাবে তখনই বিনোদ বাহিরে এসে বিশেষ শিশিটা ফেলে দেয়। এরপরই বিনোদের মুখ থেকে আমরা জানতে পারি আসলে সেদিন রাত 10:30টার সময় বিনোদ নিচে নামার পর দেখে লক্ষ্মী ছিল না, আর উপর থেকে দিব্যা লক্ষ্মীকে ডাকছিল পানি নিয়ে যেতে। তাই লক্ষ্মী যেহেতু ছিল না, আর এই সুযোগে বিনোদ সেই বিশেষ শিশি থেকে বিষ নিয়ে জুসের মধ্যে মিশিয়ে দেয়, আর সেই বিষ মিশানো জুসটা দিব্যাকে দিয়ে আসে। এটা শোনার পর বিক্রম বলে তুমি এমনটা কেন করলে, সেও তো তোমার মায়ের মতোই ছিল। তখন বিনোদ বলে সে কখনোই আমার মায়ের মতো ছিল না, আমার মা তো অনেক ভালো ছিল। এরপরে সিন অতীতে গেলে দেখা যায় সরস্বতী বিনোদকে অনেক ভালোবাসতো আর বিনোদের অনেক খেয়াল রাখতো, যেমনটা আর 10টা মা করে থাকে। কিন্তু এরপরে একদিন সরস্বতী জানতে পারে জয়রামের সাথে দিব্যার অবৈধ সম্পর্ক আছে। আর এরপর থেকে জয়রামের সাথে সরস্বতী সবসময় ঝামেলা লেগেই থাকতো, আর এই সবকিছুই বিনোদ পাশ থেকে দেখছিল। একদিন সরস্বতী জয়রামকে বলে তুমি যদি এসব ছাড়তে না পারো তাহলে আমি বিষ খেয়ে মারা যাব। তখন জয়রাম বলে তুমি যদি এটা করে শান্তি পাও আর তোমার কাছে যদি মনে হয় এটাই সমস্যার সমাধান তাহলে তোমার যা ইচ্ছা করতে পারো। এরপরই সরস্বতী বিষটা খেতেই যাবে তখন জয়রাম বিষের বোতলটা ফেলে দেয়, আর সেই বিষের বোতলটাই বিনোদ নিয়ে আসার পর আলমারিতে রেখে দিয়েছিল। তারপর বিনোদ তার মাকে বলছিল মা তুমি এমনটা কখনো করো না, আমাকে ছেড়ে তুমি কখনো যেও না। হঠাৎই সরস্বতীর নাক দিয়ে টপ করে একটি রক্তের ফোঁটা পড়ে। সরস্বতী বিনোদকে ছেড়ে যেতে না চাইলেও ভাগ্য তার সাথে সহায় দেয়নি। কিছুদিন পরে তার ক্যান্সার ধরা পড়ে, আর কয়েকদিনের মধ্যেই সরস্বতী মারা যায়। সরস্বতী মারা যাওয়ার পরই জয়রাম দিব্যাকে বিয়ে করে বাসায় নিয়ে আসে। দিব্যা তার মায়ের মতো করে বিনোদকে কখনোই ভালোবাসতো না, আর এরপর থেকে বিনোদ ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যায়। আর সে মনে করতে থাকে দিব্যার জন্যই তার মায়ের সংসার ভেঙেছে। তার
মা এই বিষয়টা নিয়ে সবসময় কষ্ট পেত, আর দিব্যাই তার বাবাকে তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এজন্য ধীরে ধীরে দিব্যার উপর বিনোদের একটা রাগ তৈরি হয়, আর এই রাগ থেকেই বিনোদ জুসের মধ্যে সেই বিষটা মিশিয়েছিল। এরপরই বিনোদ যেহেতু ছোট ছিল, সেজন্য বিনোদকে পোস্টাল স্কুলে পাঠানো হয়, আর বিক্রমও থানায় ফিরে যায়। এরই মধ্যে ডক্টর বিক্রমকে ফোন করে ফরেন্সিক ল্যাবে ডাকে। বিক্রম ফরেন্সিক ল্যাবে যাওয়ার পর দেখে ডক্টর আদিত্যকেও ডেকে নিয়েছে। এরপর ডক্টর যেটা বলে সেটা শোনার জন্য বিক্রম এবং আদিত্য কেউই প্রস্তুত ছিল না। ডক্টর বলে বিনোদের কাছ থেকে যে বিষের বোতলটা পাওয়া গেছে সেটা পরীক্ষা করার পর দেখা গেছে এটা কোনো বিষের বোতল নয়, বরং এটা হচ্ছে ব্রনকাইটিসের মেডিসিন। এই মেডিসিনটা কেউ যদি পুরোটাও খেয়ে ফেলে বড়জোর বমি হতে পারে অথবা মাথা ঘোরাতে পারে, কিন্তু মৃত্যু হওয়া কখনোই সম্ভব নয়। দিব্যার বডিতে যে পয়জনটা পাওয়া গেছে আমাদের ল্যাবে টেস্ট করে সেটার রিপোর্ট জানা যায়নি, তাই আমরা টেস্ট করার জন্য সেটাকে পুনের ল্যাবে পাঠিয়েছিলাম। পুনের ল্যাব থেকে রিপোর্টটা এসেছে, আর রিপোর্টে দেখা গেছে দিব্যার বডিতে আসলে এক ধরনের ড্রাগস পাওয়া গেছে, আর এই ড্রাগসের কারণেই দিব্যার মৃত্যু হয়েছে। এই ড্রাগসটা সম্পর্কে এখনো সব ডাক্তাররা অবগত নয়, এমনকি এই ড্রাগসটা খুবই রেয়ার এবং কোথাও পাওয়াও যায় না। এই ড্রাগসটা মানুষের শরীরে ঢোকার পর ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়। তার মানে খুনি অনেক চালাক, আর সে অনেক চালাকির সাথেই দিব্যার শরীরে এই ড্রাগসটি পুশ করেছে। আর সে দিব্যাকে কিভাবে খুন করবে সেই প্ল্যানিংটা অনেক আগে থেকেই করে রেখেছে। আর এরপরে বিক্রম এবং আদিত্য জয়রামের বাসায় যায়। সেখানে যাবার পর জয়রামের প্রতিবেশী সুধাকর বলে, আসলে সেদিন রাতে আমার একটা প্রোগ্রাম ছিল, তাই আমি বৃষ্টির মধ্যে বের হয়েছিলাম। আর আমি যখন বৃষ্টির মধ্যে বের হচ্ছিলাম তখন দেখি জয়রামের বাসার পেছন দিক দিয়ে রেইনকোট পরা একটা লোক দেয়াল বেয়ে বেয়ে দিব্যার রুমে ঢুকছে। কিন্তু লোকটা যেহেতু রেইনকোট পরেছিল আর মাথায় ক্যাপ দেওয়া ছিল, সেজন্য আমি তার মুখটা ভালোভাবে দেখতে পাইনি। কিন্তু আমার সাথে সিসিটিভি ফুটেজ লাগানো আছে, যদি সেই সিসিটিভি ফুটেজটা চেক করা যায় তাহলে হয়তো দেখা যেতে পারে। তাই সবাই মিলে সুধাকরের বাসায় যায় এবং সেই সিসিটিভি ফুটেজটা চেক করে, আর সেখানে দেখা যায় একটা লোক রেইনকোট পরে দেয়াল বেয়ে বেয়ে দিব্যার রুমে ঢুকছে, আর কিছুক্ষণ পরে আবারও দেয়াল বেয়ে বেয়ে নিচে নেমে আসে। আর এরপরই বিক্রম জয়রাম এবং আদিত্যকে শহর থেকে বাইরে যেতে নিষেধ করে, কারণ বিক্রম এখন সবাইকে সন্দেহ করছে। আর এরপর থেকে বিক্রম কেসগুলোকে আবারও নতুন ভাবে স্টাডি করে, পুরনো ফাইলগুলো আবারও ঘাটাঘাটি করে দেখে, সবার কল রেকর্ড বের করে চেক করে। আদিত্য জয়রাম সহ সবাইকে ফলো করে, তারা কোথায় যাচ্ছে কি করছে সবকিছুর উপর নজর রাখে, কিন্তু কিছুতেই কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে ডক্টর সেলভাম বিক্রমকে ফোন করে আর বলে ফরেন্সিক ল্যাবে আগুন লেগেছে। বিক্রম সাথে সাথে ফরেন্সিক ল্যাবে যায়। ডক্টর বলে ফরেন্সিক ল্যাবে দিব্যার যত রকম এভিডেন্স ছিল, স্যাম্পল ছিল, ফাইল ছিল, সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। হয়তো খুনি ইচ্ছে করে সব এভিডেন্স গুলো মেটানোর জন্য আগুন লাগিয়েছে। আর এখানে বিক্রম খুঁজতে খুঁজতে একটা পুরা কাগজের টুকরো পায়, আর পুরা কাগজের টুকরোটা হাতে নিয়ে বিক্রম কনস্টেবলকে বলে, আমরা আমাদের খুনিকে পেয়ে গেছি, আর সেটা আর কেউ নয়, আদিত্য। আর এরপরই বিক্রম আদিত্যর নাম্বার ট্রেস করে জানতে পারে আদিত্য এখন বাসাতেই আছে। সেজন্য বিক্রম কনস্টেবলকে নিয়ে আদিত্যর বাসায় যায়, আর সেখানে যাবার পর দেখে আদিত্যর বাসায় ক্রিমিনাল সাইকোলজির বই। আর ভিতরে বেডরুমে যেতেই দেখে আদিত্য দেওয়ালে বড় করে একটি বোর্ডের মধ্যে আদিত্য জয়রাম এবং দিব্যার ব্যাপারে সব তথ্যগুলো ছক আকারে দাগিয়ে রেখেছে। আর এরপরে আদিত্যর সাথে বিক্রমের অনেক মারামারি হয়। মারামারির এক পর্যায়ে কনস্টেবল এসে বিক্রমের মাথায় বাড়ি দিলে বিক্রম সেখানে অজ্ঞান হয়ে যায়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কনস্টেবল আদিত্যর মাথায় বাড়ি না দিয়ে বিক্রমের মাথায় কেন বাড়ি দিল? এটা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। আর এরপরে কনস্টেবল এবং আদিত্য বিক্রমকে এনআই ইনভেস্টিগেশন অফিসে নিয়ে যায়। সেখানে বিক্রমের জ্ঞান ফিরে আসতেই আদিত্য যেটা বলে সেটা শুনে সবাই শকড হয়ে যায়, কারণ বিক্রমের কথা মতো আমরা এতক্ষণ পর্যন্ত জানতাম দিব্যাকে আদিত্য খুন করেছে, কিন্তু আদিত্য এখানে বলে দিব্যাকে আমি নই বরং তুমি খুন করেছো। এরপরে আদিত্য বলে, আমরা মনে করছিলাম দিব্যার খুন হয়তো ভিতরের কেউ করেছে, কিন্তু সেদিন ওই সিসিটিভি ফুটেজ দেখার পর আমি বুঝতে পারি এই খুনটা ভিতরের কেউ নয় বরং বাইরের কেউ করেছে। আর তারপর থেকে আদিত্য গোপনে ইনভেস্টিগেশন শুরু করে। দিব্যা আদিত্যর ভাবি হওয়া সত্ত্বেও আদিত্য দিব্যার ব্যাপারে তেমন কিছুই জানতো না। তাই দিব্যা ছোট থেকে কোথায় বড় হয়েছে, দিব্যা কোথায় পড়াশোনা করেছে, এই সব ব্যাপারে আদিত্য খোঁজখবর নিতে শুরু করে। আর এরপরে
দিব্যার ট্রাঙ্কের মধ্যে একটা চিঠি পায়। সেই চিঠিতে বিক্রমের নাম লেখা ছিল। আর এরপর থেকে আদিত্য বিক্রমকে ফলো করা শুরু করে। একদিন বিক্রম একটা ঘড়ির দোকানে যায়, আর ঘড়ির দোকান থেকে বের হতে আদিত্য সেই দোকানে ঢুকে আর দোকানদারকে জিজ্ঞেস করে লোকটি কেন এসেছিল। তখন দোকানদার বলে আসলে লোকটি তার ঘড়ির ক্রাউন হারিয়ে ফেলেছে, আর সেই ঘড়ির ক্রাউনটা ঠিক করার জন্য সে এসেছিল। আদিত্য দোকানদারের কাছ থেকে এই কথা শোনার পর এবং সিসিটিভি ফুটেজ দেখার পর আদিত্য দিব্যার ঘরের পিছনের দিকের সেই জায়গায় যায় যেই দিক দিয়ে বিক্রম দিব্যার ঘরে প্রবেশ করেছিল। আর খুঁজতে খুঁজতে একটা জায়গাতে আদিত্য সেই ঘড়ির ক্রাউনটি পেয়েও যায়। আর এরপরে আদিত্যর সন্দেহটা বিশ্বাসে পরিণত হয়। আর তাছাড়াও আদিত্য এটাও লক্ষ্য করেছিল খুনের রাতে বিক্রম বারবার নিজের ঘড়ি এবং দেওয়ালের ঘড়িতে সময় দেখছিল। আর বিক্রমের ঘড়ির সময়টা 10:15 স্টপ হয়েছিল। ক্রাউনটা হারিয়ে যাওয়ার পরই ঘড়িটা স্টপ হয়ে গেছে। আর এরপরই বিক্রম কনস্টেবলের কাছে যায় আর তাকে সবকিছু খুলে বলে। কনস্টেবল সবকিছু শোনার পর কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না বিক্রম স্যার এই কাজটা করতে পারে। তবে আদিত্য বলে বিক্রম নিজের দোষটা অন্যের উপর চাপানোর জন্য সে সবসময় এই খুনের দায়টা অন্যের উপর চাপানোর চেষ্টা করছে, আর একই কাজটা সে আবারও করবে, আর এই খুনের দায়টা আমার উপর চাপানোর চেষ্টা করবে। এই প্রমাণটা অবশ্য সেদিন কনস্টেবল ল্যাবে পেয়ে গিয়েছিল। আর এরপরে আদিত্য সেই ঘড়ির ক্রাউনটি বের করে বিক্রমকে দেখায় আর বলে সাধারণ মানুষেরা এই ঘড়ির ক্রাউনটি সময় বদলানোর জন্য ব্যবহার করে থাকে, কিন্তু তোমার মতো চালাক পুলিশ অফিসাররা ঘড়ির ক্রাউনটিকে মার্ডার ওয়েপেন হিসাবে ব্যবহার করে। আর ঘড়ির এই ক্রাউনটি ফরেন্সিক ল্যাবে দিয়ে টেস্ট করার পর জানা গেছে ক্রাউনটিতে দিব্যার রক্ত এবং সেই ড্রাগের ট্রেস পাওয়া গেছে। এরপর বিক্রম বুঝতে পারে সে আসলে ধরা পড়ে গেছে, আর সত্যি কথা বলা ছাড়া কোনো উপায় নেই। আর এখান থেকে সিন চলে যায় অতীতে। বিক্রম যখন অনেক ছোট ছিল তখনই তার বাবা মারা যায়। আর এরপর থেকে বিক্রম তার মাকে নিয়ে একটা বস্তিতে থাকতো। লেখাপড়ার খরচ চালানোর জন্য বিক্রম একটা হোটেলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। আর কিছুদিনের মধ্যে বিক্রমের মাও মারা যায়। তারপর থেকে বিক্রম অনেক কষ্টে নিজের দিন পার করছিল। মাঝে মধ্যে নিজের পেটের ক্ষুধা মেটানোর জন্য মানুষের ফেলে দেওয়া খাবার খেয়ে সে দিন পার করত। এভাবেই বিক্রম ছোট থেকে বড় হয়েছে। আর এরপরে বিক্রমের জীবনে একটু সুখের পরশ নিয়ে আসে দিব্যা। দিব্যা আর বিক্রমের দিনগুলো বেশ ভালোই কাটছিল। এরই মধ্যে বিক্রমের পুলিশে সিলেকশনও হয়ে যায়। সেজন্য সে দিব্যাকে বলে আমি পুলিশের ট্রেনিং শেষ করে আসার পরে তোমাকে বিয়ে করব। আর তারপর আমরা দুজনে সুখে শান্তিতে সংসার করব। ট্রেনিং এ যাবার পর বিক্রম নিজের সবটা দিয়ে তার যোগ্যতার প্রমাণ দেয়, আর সে ওই ব্যাচের টপার হয়। বিক্রমের কনফিডেন্স দেখে বিক্রমদেরকে যে আইজি ট্রেনিং দিচ্ছিল সেই আইজির বিক্রমকে পছন্দ হয়ে যায়। তাই সে বিক্রমকে প্রস্তাব দেয় বিক্রম যেন তার মেয়েকে বিয়ে করে। আর এটা শোনার পর বিক্রম চিন্তায় পড়ে যায়, কারণ বিক্রম দিব্যাকে কথা দিয়ে এসেছে সে তাকে বিয়ে করবে। কিন্তু এরপরই বিক্রম তার অতীতের দিনের কষ্টের কথাগুলো চিন্তা করে আর নিজের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আইজির মেয়েকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। এরপরই সে আইজির মেয়েকে বিয়ে করে নেয়। আর অন্যদিকে দিব্যাও জয়রামকে বিয়ে করে। আর এরপরে বিক্রম দিব্যাকে ধোঁকা দেওয়ার জন্য নিজেকে গিল্টি ফিল করত, কিন্তু তারপরও সে নিজের কেরিয়ারের দিকে ফোকাস করে। একদিন ডিউটি চলাকালীন অবস্থায় বিক্রম একটা ড্রাগ র্যাকেটকে ধরে ফেলে। এই ড্রাগসটা এমন একটা ড্রাগস যেটা কোথাও সহজে পাওয়া যায় না, এমনকি এর 1 ফোঁটাও যদি মানুষের শরীরে প্রবেশ করে সেই 1 ফোঁটায় মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তবে এই ড্রাগসটা মানুষের শরীরে ঢোকার সাথে সাথে মানুষের মৃত্যু হবে না, অন্তত 4 থেকে 5 ঘন্টা পর তার মৃত্যু হবে। আর এই ড্রাগসের একটা শীষে বিক্রম নিজের কাছে স্যাম্পল হিসাবে রেখে দিয়েছিল। চাকরি আর সংসার সবকিছু মিলিয়ে বিক্রমের দিনগুলো বেশ ভালোই কাটছিল। কিন্তু হঠাৎই একদিন দিব্যা বিক্রমকে ফোন করে, আর তাদের সাংসারিক জীবনে যে সবসময় ঝামেলা লেগেই থাকতো এই বিষয়গুলো সে বিক্রমকে বলে। আর তারপর থেকে যখনই জয়রামের সাথে দিব্যার ঝগড়া হতো তখনই দিব্যা বিক্রমকে কল করত। আর যেদিন রাতে জয়রাম দিব্যাকে চর মেরেছিল আর তাদের মধ্যে ঝামেলা হয়েছিল সেদিন রাতেও দিব্যা বিক্রমকে কল করেছিল এবং এই সবকিছুর জন্য বিক্রমকেই দায়ী করছিল। দিব্যা বলে তুমি যদি আমার সাথে চিট না করতে তাহলে জয়রামের সাথে আমার বিয়েও হতো না, আর আজকে আমার জীবনটা এত কষ্টেরও হতো না। আমার জীবনটা শেষ করে তুমি ভেবেছো সুখে থাকবে, আমি তোমাকে কখনোই সুখে থাকতে দিব না।
আমি তোমার স্ত্রীকে সব বলে দিব, আর তোমার ব্যাপারে মিডিয়াতেও সব বলে দিব। আর এটা বলে দিব্যা বিক্রমকে 1 ঘন্টার জন্য সময় বেঁধে দেয় এবং বলে 1 ঘন্টার মধ্যে যদি তুমি আমাকে এখান থেকে নিয়ে না যাও তাহলে মিডিয়াতে আমি সবকিছু বলে দিব। এরপরই বিক্রম বুঝতে পারে দিব্যা আসলেই তার জীবনটা শেষ করে দিবে। তাই বিক্রম দিব্যার সাথে দেখা করতে যাওয়ার আগে ঘড়ির ক্রাউনের মধ্যে সেই ড্রাগসটা লাগিয়ে নেয় এবং দিব্যার সাথে দেখা করতে যায়। আর দিব্যার সাথে সময় কাটানোর সময় বিক্রম খুব চালাকির সাথে সেই ঘড়ির ক্রাউনটি দিব্যার গলায় পুশ করে দেয়। আর এরপরই বিক্রম দিব্যাকে বলে, কালকে বিকেলের মধ্যেই আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। চলে যাবার সময় দিব্যা বিক্রমকে বলে, যাবার আগে আমাদের ছেলেকে দেখে যাবে না? তখন বিক্রম বুঝতে পারে এটা দিব্যা আর বিক্রমের সন্তান। আসলে দিব্যা বিয়ের আগে প্রেগনেন্ট ছিল। আর এরপরই বিক্রম নিজেকে আরো গিল্টি ফিল করতে থাকে, সে এটা কি করলো। কিন্তু বিক্রম নিজেকে সামলিয়ে নেয় এবং থানায় যাওয়ার পর শুধুমাত্র একটা কলের অপেক্ষা করতে থাকে। যখনই লক্ষ্মী কল করে সে বাসায় আসে এবং বাসায় আসার পর সে যখন দেখে দিব্যার বডিটি বেডে নেই বরং দড়ির সাথে ঝুলন্ত অবস্থায় আছে, তখনই বিক্রম বুঝে যায় এই খুনের মধ্যে কেউ না কেউ ইনভলভ হয়েছে। সেই জন্য বিক্রম এই কেসটাকে ইচ্ছে করে অন্যদিকে ঘুরিয়ে ফেলে এবং এই খুনের দায়টা সবার উপর চাপানোর চেষ্টা করতে থাকে। আর এরপরই বিক্রমকে যখন অ্যারেস্ট করে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে দিব্যাকে কল্পনা করতে থাকে। দিব্যা বলে, আমরা যদি বিয়ে করতাম, আজ যদি আমরা একসাথে থাকতাম তাহলে আমাদের জীবনটা কতই না সুন্দর হতো। আর এরই সাথে সাথে এই মুভিটাও শেষ হয়ে যায়। আসলে লোভ লালসা মানুষের জীবনে কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে না। তাই লোভ না করে নিজে যে অবস্থানে আছেন সেটাকে নিয়ে সুখী থাকুন। যদি নিজেকে অনেক বেশি অসুখী মনে হয় আর মনে হয় আপনি অনেক কষ্টে আছেন, তাহলে আপনার থেকে যারা নিম্ন পর্যায়ে আছে তাদের কথা চিন্তা করুন, দেখবেন নিজেকে অনেক বেশি সুখী মনে হচ্ছে। আজকের এই মুভির গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মুভি এক্সপ্লেনেশনের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।